সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে বিভিন্ন সময় কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে এরকম কোড বক্স দেখতে পাই। হ্যাঁ, সেই বক্সের মধ্যে যে কোডটা থাকবে, যেই টেক্সটটা থাকবে, সেই টেক্সট অথবা কোড কিন্তু আমরা চাইলে এক ক্লিকেই কপি করতে পারি। হ্যাঁ, এই বিষয়টা এখানে আমরা কপি করলাম না, এখানে কিন্তু দেখাচ্ছে যে কপিড। এখন এটা কপি হলো কিনা যদি আমরা দেখতে চাই, লক্ষ্য করুন এখানে যদি আমি পেস্ট করি, এই তো মাঝখানে মানে এই বক্সের মধ্যে যেই টেক্সটটা ছিল এই টেক্সটটা কি কপি হয়ে গেল, তাই না? এখন লক্ষ্য করুন, এই হচ্ছে আমাদের সিএসএস বক্স, তাই না? এখানে ক্লিক করুন, আবার এখানে এসে আমি যদি এখানে পেস্ট করি, লক্ষ্য করুন এই তো সিএসএস কোডটা কিন্তু এখানে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, তারপরে এই জেএস ফাইলটা মানে এই কোডটা এখান থেকে কপি করলাম, আর এখানে কিন্তু হ্যাঁ আমরা পেস্ট করতে পারলাম কিনা। তাহলে এই ধরনের প্রজেক্ট আমরা কিভাবে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে এই ধরনের প্রজেক্ট আমরা নিজেরাই করতে পারি, সেটাই কিন্তু আজকের ক্লাস থেকে আমরা শিখবো ইনশাল্লাহ। তাহলে চলুন এখন আমরা ওভারভিউ নিয়ে নিলাম। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। এই হচ্ছে আমাদের কোড এডিটর। CSS এর কোডগুলো আমি লিখে রেখেছি, এটা আসলে কাটা হয়নি, কারণ CSS দেখানোর কিছু নেই। আপনারা চাইলে কোডটা একটু চোখ বুলিয়ে নিতে পারেন। আর যদি তারপরেও সমস্যা হয়, CSS যদি দুর্বল থাকেন, এই হচ্ছে কত লাইনের কোড, হ্যাঁ এই হচ্ছে 50-60 লাইনের কোড। এই কোডগুলো বুঝতে আশা করব যে আপনাদের কোনো অসুবিধা হবে না। এই ডিজাইনটা একটু আগে যে ডিজাইনটা দেখলাম আর কি, এই ডিজাইন করতে পারবেন না এমন হতেই পারে না। তো এখন কথা হচ্ছে যে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে লজিকটা দেখব, সেটা হচ্ছে মূল কথা। আর স্ট্রাকচারটা দেখতে হবে, কারণ স্ট্রাকচার ছাড়া আসলে লজিকটা বোঝা যাবে না, হ্যাঁ বোঝা যায় না আর কি। আচ্ছা, তাহলে চলুন আমরা স্ট্রাকচার দেখে ফেলি। এই বডির মধ্যে বিসমিল্লাহ বলে আমরা একটা কন্টেইনার নিয়ে নিলাম। তাহলে এই কন্টেইনারের মধ্যে আমরা আরো একটা ক্লাস নেম নেই যে কোড বক্স থাকবে। তাহলে এই হচ্ছে কোড বক্স, একটা ক্লাস নেম নিলাম। এটার মধ্যে প্রথমেই কি দেখলাম যে HTML। আচ্ছা, এখানে চলে আসুন, আমরা কি করছি বোঝা যাচ্ছে না, তাই না? এই হচ্ছে আমাদের একটা বক্স, এই হচ্ছে দুইটা বক্স, এই হচ্ছে তিনটা বক্স। মানে আমরা এই কন্টেইনারের মধ্যে 1 2 3 তিনটা বক্স নিয়ে নিলাম। এখন তিনটা বক্সের জন্য আমরা একটা প্রথমত হ্যাঁ আলাদা ভাবে চিন্তা করুন যে এই হচ্ছে একটা বক্স, তাই না? তাহলে একটা কন্টেইনার নিতে হবে। এই হচ্ছে HTML এর জন্য একটা ট্যাগ নিতে হবে। এই হচ্ছে কপির জন্য একটা ট্যাগ নিতে হবে। এই হচ্ছে আরো একটা টেক্সট এরিয়া আমরা চাইলে নিতে পারি, তাই না? যেখানে আমাদের এই টেক্সট গুলো থাকবে মানে কোড গুলো থাকবে। তাহলে চলুন, এখন তো বোঝা গেল যে আমরা এখন কি করব। আমরা এখানে একটা ট্যাগ নিব, এটার জন্য একটা ট্যাগ নিব, আর টেক্সট এরিয়ার জন্য একটা ট্যাগ নিব। তারপরে সেম ভাবে আমরা আরো দুইটা বক্স আমরা ক্রিয়েট করব, তাই না? তাহলে চলুন। আচ্ছা, তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় একটু লাইভ প্রিভিউ করি। এই হচ্ছে আমাদের লাইভ প্রিভিউ। আমি একটু এইদিকে আনি, হ্যাঁ এটাকে ছোট করে আনি। এই হচ্ছে সিএসএস দিয়ে যেহেতু ডিজাইন করা আছে, এই জন্য বক্স কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাকেও একপাশে রাখি। এই হচ্ছে এটাকেও একপাশে রাখলাম, আর আমাদের যে ডিজাইন তাকেও কিন্তু একপাশে রাখলাম। আচ্ছা, এখন লক্ষ্য করুন এখানে আমরা কি লিখব। এখানে আমরা টেক্সটটা উল্লেখ করতে পারি যে HTML, এই কথাটা উল্লেখ করে দিলাম। এই HTML লেখাটা কিন্তু এখন দেখা যাচ্ছে কিনা? অবশ্যই যাচ্ছে, কিন্তু টেক্সটটা কিন্তু পরিবর্তন হয়নি, তাই না? তো আমাদের কি এখানে কোড বক্স, আমরা CSS ফাইলেও কিন্তু কোড বক্স নিয়েছি। এই হচ্ছে আমাদের কোড বক্স। আচ্ছা, তারপরে চলুন আমরা বাদবাকি ডিজাইনটা করি, এক এক করে করি। তারপরে আমরা বুঝবো যে আসলে এখানে কাজটা কেন করছে না। হ্যাঁ, আচ্ছা এখানে কাজটা কেন করবে, যে আমরা এটা তো বক্স নিলাম, তাই না? এই বক্সের যেই মানে টেক্সট, এই টেক্সটকে কিন্তু আমরা ডিজাইন করিনি। এই বক্সের মধ্যে আমরা কি করব, একটা HTML এর জন্য মানে এই টেক্সটটা থাকার জন্য একটা লেভেল কন্টেইনার অথবা একটা স্প্যান নিতে পারি। তাহলে এই হচ্ছে একটা স্প্যান, তার ক্লাস নেম নিতে পারি যে লেভেল। ওকে, এইভাবে নিচ্ছি। তাহলে এই লেভেলের মধ্যে আমরা HTML যে কথাটা সেটা উল্লেখ করে দিচ্ছি। এই হচ্ছে HTML। এখন কি আসলো কিনা? অবশ্যই আসলো। আচ্ছা, তাহলে HTML এই স্প্যান ট্যাগ যেখানে শেষ, ঠিক তারপরে আমরা একটা বাটন নিব। তাহলে এই হচ্ছে আমাদের একটা বাটন, যার ক্লাস নেম হচ্ছে কপি বাটন। হ্যাঁ, যেহেতু এই বাটনটা কপি করব, এই বাটন দিয়ে আমরা কপি করব, এই জন্য তার ক্লাস নেমটা আমি সেম ভাবেই নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের বাটন। এরপরে আমরা কি নিব, একটা টেক্সট এরিয়া নিব। আচ্ছা, এটাকে কপি করে আনার দরকার নেই, এখানে আমি সরাসরি কোডটা লিখি। এ হচ্ছে আমাদের টেক্সট এরিয়া। এটার একটা ক্লাস নেম চাইলে উল্লেখ করতে পারি, আইডি না নিয়ে। আচ্ছা, এই পুরো বিষয়গুলোকে কেটে দিই, এগুলো লাগবে না। জাস্ট এখানে একটা ক্লাস উল্লেখ করি। এই হচ্ছে আমাদের একটা ক্লাস। ক্লাসের নাম নিতে পারি যে কোড টেক্সট, যেহেতু এটা টেক্সট আকারে থাকবে এই জন্য এই ক্লাসটা আমরা এইভাবে নিয়ে নিলাম।
আচ্ছা, এখন এটা আমরা চাই যে শুধু রিড হবে, এই জন্য এখানে বলে দিতে পারি যে রিড অনলি। ওকে, আচ্ছা এখন বক্স আমাদের কয়টা? 3টা, তাই না? তাহলে চলুন একটা ডাটা টাইপ বলে দিই। তাহলে ডাটা টাইপ এখানে আমরা এইভাবেই কিন্তু মানে অ্যাট্রিবিউট যেটা, হ্যাঁ, তো আমরা কিন্তু ডাটা অ্যাট্রিবিউট কিন্তু এইভাবেই নিই। আচ্ছা, তাহলে এখানে এইচটিএমএল এর জন্য এইচটিএমএল এই কথাটা বলে দিলাম। এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে টাইপ চেক করব যে এইচটিএমএল এর জন্য যেটা থাকবে, তাহলে এইচটিএমএল কোডের মধ্যে যেন মানে এই বক্সের মধ্যেই যেন এইচটিএমএল কোডটা চলে আসে, সিএসএস এর জন্য যেন সিএসএস বক্সে চলে আসে, এই জন্য ডাটা টাইপটা নিয়ে নিলাম। হ্যাঁ, আশা করি স্ট্রাকচার একদম ইজি, এই কয়েক লাইনের স্ট্রাকচার আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, এটা আশা করব। এখন আমরা একটা কোড বক্সকে যেভাবে স্ট্রাকচার করলাম, এখানে একটা কোড বক্সকে আমরা কিন্তু স্ট্রাকচার করে ফেলেছি। এখন এখানে যদি আপনি পি ট্যাগ নেন, যেমন ধরুন এই টেক্সট এরিয়ার মধ্যে এটাই হচ্ছে আমাদের বক্স, তাই না? এটাই হচ্ছে আমাদের মানে কোড থাকার বক্স। তাহলে মূলত টেক্সট এরিয়ার মধ্যে আমরা কোডটা রাখবো। যেমন ধরুন এখানে পি ট্যাগ রাখতে চাচ্ছেন, তাহলে পি ট্যাগ আসলো, অবশ্যই আসলো। এখানে যেমন ধরুন লরেম হিসাবে আমরা চাচ্ছি যে লরেম লরেম বলবো, তাই না? তাহলে লরেম বলছি যে 10, তাহলে 10 ওয়ার্ডের, হ্যাঁ, একটা পি ট্যাগ কি দেখা যাচ্ছে? অবশ্যই যাচ্ছে। তাহলে হেডিং ট্যাগ যদি একটা নিতে চাই, তাহলে এই হচ্ছে হেডিং ট্যাগ, যে আমরা এখানে লিখতে পারি যে ডিপ স্কুল, তাহলে এই হচ্ছে আমাদের ডিপ স্কুল। এটা কি হেডিং ট্যাগ আকারে দেখা যাচ্ছে? অবশ্যই যাচ্ছে। তাহলে সেম ভাবে মানে আমরা এইচটিএমএল কোডটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কিনা, হ্যাঁ, এই বিষয়টাই। তাহলে চলুন আমরা এই বিষয়গুলোকে জাভাস্ক্রিপ্ট দিয়ে উল্লেখ করব। হ্যাঁ, তাহলে এটাকে চাইলে আমরা ডায়নামিক ভাবেও কিন্তু উল্লেখ করতে পারবো, তাই না? আচ্ছা, আসলে একভাবে যদি শিখেন তাহলে হাজার ভাবেও পারবেন। মানে একটা লজিক যদি বুঝেন তাহলে কিন্তু নিজের মতো করে কোডগুলো নিয়ে যখন আপনারা প্র্যাকটিস করবেন, নিজের মতো করে আইডিয়া বের করে তারপরে নিজের মতো করে আসলে ডায়নামিক ভাবেও আপনারা এখানে এই ডিজাইনগুলো করতে পারবেন। তাহলে চলুন আমরা যেটা বলছিলাম যে আরো 2টা, হ্যাঁ, কোড বক্সকে কি করব আমরা জাস্ট এখান থেকে উল্লেখ করে ফেলবো। তাহলে এই হচ্ছে একটা কোড বক্স যেখানে শেষ, ঠিক তারপরেই আমরা আরো 2টাকে উল্লেখ করে ফেললাম। এখন আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলে সরাসরি চলে যাচ্ছি। তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে, লক্ষ্য করুন, আমি একটা অবজেক্ট নিব, অবজেক্টের মধ্যে কি ভ্যালু নিব। আচ্ছা, মনে হয় বুঝলেন না, লেট দিয়ে ধরি। আমি অবজেক্টের নাম নিতে পারি যে কোড ডাটা, যেহেতু ডাটা থাকবে এই জন্য এইভাবে নিলাম আর কি। ভেরিয়েবল যেভাবে খুশি সেইভাবে নিবেন। এখন অবজেক্ট কিভাবে নিতে হয়? দ্বিতীয় বন্ধনীর মধ্যে। আচ্ছা, এখন কি ভ্যালু নিব আমরা? তাহলে কিও নিব, ভ্যালুও নিব। তাহলে অবজেক্ট কিভাবে ডিজাইন করতে হয়, স্ট্রাকচার করতে হয়, কিভাবে এটার সিনট্যাক্স লিখতে হয়, আশা করি এখানে বলতে হবে না। তারপরে এখানে এই হচ্ছে এইচটিএমএল, তাই না? আমরা প্রথমত এইচটিএমএল এর জন্য কোড নিব। তাহলে এই হচ্ছে এইচটিএমএল এর জন্য কি নিয়ে নিলাম। এখন ভ্যালু নিতে হবে, হবে কিনা? তাহলে ব্যাকটিকের মধ্যে আমরা ভ্যালুকে মানে যে কোডটা রাখতে চাচ্ছি এটাকে ডায়নামিক কিন্তু করা যাবে। ডায়নামিক করা যাবে না এমন কিন্তু কোনো কথা নয়। হ্যাঁ, এটাকেও কিন্তু ডায়নামিক করা যাবে। তাহলে আমরা এখানেই, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের মধ্যে কি লিখলাম? এখানে কিন্তু আমরা এইচটিএমএল লিখলাম। কি লিখলাম আসলে? একটা ডিপ কন্টেইনার নিলাম যার নাম দিলাম বক্স। তারপর এখানে লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, তারপরে ক্লোজিং ট্যাগ, এই তো। তাহলে একটা বিষয়কে, একটা কি ভ্যালু আমরা যেভাবে নিলাম, আরো 2টাকে সেম ভাবে নিতে পারি কিনা? অবশ্যই নিতে পারি। তাহলে আরো 2টাকে এইচটিএমএল এর জন্য এই হচ্ছে এইচটিএমএল, সিএসএস এবং জেএস এর জন্য আমরা এখানে আরো 2টা কি ভ্যালু নিয়ে নিলাম। এতটুকু বিষয় কি বুঝতে পারলেন কিনা? এখানে একটু সুন্দরভাবে অ্যালাইন করি। হ্যাঁ, তাহলে এটাকে এক কাজ করি, এটা এই লাইনেই আনি, এক লাইনে কোডটা লেখার চেষ্টা করি, তাহলেই হবে। এ হচ্ছে এক লাইনে লিখলাম এইচটিএমএল কোডটা, আর সিএসএস তো আমরা এক লাইনে লিখে অভ্যস্ত নই, তাই না? তাহলে সিএসএস কোডটা এইভাবেই থাকুক। এটাকে আরেকটু এদিকে আনি, এভাবে থাকুক। আর জেএস ফাইলটা যেহেতু, জেএস লাইনটা যেহেতু এক লাইনে কমপ্লিট, তাহলে এক লাইনে রাখছি। হ্যাঁ, আচ্ছা, এখন এই এইচটিএমএল এর যে ডাটা, এটা আমরা যেহেতু ডাটা অ্যাট্রিবিউট নিয়েছি, হ্যাঁ, সেই ডাটা অ্যাট্রিবিউট অনুযায়ী এখানে আমরা প্লেস করব। সিএসএস এর জন্য এই কোডটাকে আমরা এখানে প্লেস করব। আরো বড় কোড চাইলে নিতে পারতাম, আর জেএস এর যেই কোডটা এখানে আমরা প্লেস করব। এতটুকু তো বুঝতে পারলেন? মানে লজিক না বুঝলেন কিন্তু কথা তো বুঝতে পারলেন যে এই অবজেক্টটা আমরা কেন নিলাম, অবজেক্টের মধ্যে কি নিলাম, ভ্যালু নিলাম, তাই না? এই কি এবং ভ্যালু আমরা চেক করব। হ্যাঁ, এই হচ্ছে এইচটিএমএল। যদি এইচটিএমএল ডাটার সাথে মিলে তাহলে এই বক্সের মধ্যে প্লেস করে দাও, সিএসএস এরটা এখানে প্লেস করে দাও, আর জাভাস্ক্রিপ্টটা এখানে প্লেস করে দাও। এতটুকু বিষয় আশা করি যে বুঝতে পেরেছেন। তাহলে চলুন এখন আমরা এই ডাটাকে প্লেস করব কিভাবে সেটা আমরা এখন কোডটা দেখি। আচ্ছা, একটু মাথা ঠান্ডা রেখে আগে চিন্তা করুন এই প্রত্যেকটা টেক্সটকে, মানে এই যে প্রত্যেকটা টেক্সট বলতে আমি বোঝাচ্ছি যে টেক্সট এরিয়া, তাই না? এই হচ্ছে কোড টেক্সট।
তাই না? এখানে কয়টা কোড টেক্সট মানে টেক্সট এরিয়া রয়েছে? 3টা, তাই না? তাহলে 3টাকে সিলেক্ট তো আগে করতে হবে, জাভাস্ক্রিপ্টকে তো চিনিয়ে দিতে হবে। তাহলে চলুন ডকুমেন্ট ডট আমরা এখানে বলতে পারি যে কোয়ারি সিলেক্টর অল, যেহেতু 3টা, তাই না? যেহেতু 3টা এই জন্য কোয়ারি সিলেক্টর অল আমরা এই টেক্সট এরিয়াকে মানে কোড টেক্সট আমরা ক্লাস নেম নিয়েছি, 3টাকেই সিলেক্ট করে ফেললাম। হ্যাঁ, 3টা সিলেক্ট করা হলো কিনা? অবশ্যই হলো। এখন যেহেতু সমষ্টিগত বিষয়, তাহলে আমরা ফর ইচ লুপের মধ্যে ছাড়তে পারি। তাহলে এই হচ্ছে ফর ইচ লুপ, এই লুপের মধ্য থেকে আমরা যে কোনো একটা এলিমেন্টকে এখান থেকে গেট করতে চাচ্ছি। তাহলে এই হচ্ছে এলিমেন্ট, আমরা সিম্পলি সংক্ষিপ্তভাবে ইএল দিয়ে এটাকে আমরা উল্লেখ করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে এই এলিমেন্টের মধ্যে হ্যাঁ ভ্যালু রয়েছে, আছে কিনা? অবশ্যই আছে। তাহলে এই হচ্ছে এলিমেন্ট ডট ভ্যালু, মানে যেই ভ্যালুটা থাকবে আর কি, তাহলে মানে যেই টেক্সটটা আমরা উল্লেখ করতে চাচ্ছি, তাহলে সেই ভ্যালুটা কিসের দ্বারা পরিবর্তন করতে চাচ্ছি? আচ্ছা, মনে হয় বুঝলেন না, এই কথাটা মনে হয় বুঝলেন না। এই হচ্ছে এলিমেন্ট ডট ভ্যালু, তার মানে এই এলিমেন্টটাকে প্রত্যেকটা টেক্সট এরিয়ার মধ্যে যেই মানে বিষয়টা রয়েছে, যেই টেক্সটটা রয়েছে আর কি, বিষয় বলতে এখানে টেক্সট। এখন কি কোনো টেক্সট আছে? নেই, এখন কিন্তু নেই। কিন্তু আমরা চাচ্ছি যে এই যে ভ্যালুটা থাকবে সেটা সেটা এই যে এখান থেকে আমরা পরিবর্তন করে দিব, মানে এখান থেকে আমরা মার্জ করে দিব, এখান থেকে আমরা কি করে দিব? রিপ্লেস করে দিব। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি এই যে কোড ডাটা নামে, তাহলে এখান থেকে বলতে কোনখান থেকে? এই যে কোড ডাটা, এখান থেকে, তাই না? তাহলে কোড ডাটার মধ্য থেকে আমরা কি করতে পারি? যে এলিমেন্ট ধরে, তাহলে এ হচ্ছে এলিমেন্টের ডাটা টাইপটা চেক হবে, তাহলে ডাটা সেট চেক করো, তাহলে ডট, হ্যাঁ এখানে আমরা টাইপ নিয়েছিলাম, তাই না? এই টাইপটা আসবে কোথা থেকে? আমরা এখানে আবার চলে আসি, এই হচ্ছে ডাটা টাইপ, তাই না? এখানে টাইপের বদলে যেটা দিবেন সেটাই কিন্তু আসলে যাচাই করতে হবে। তাহলে ডাটা সেট ডট, যেহেতু টাইপ নিয়েছিলাম তাহলে ডাটা সেট এটা টাইপটা চেক করো। আচ্ছা, এখানে না আসার কারণটা, এখানে এই হচ্ছে কোটেশন। হ্যাঁ, লক্ষ্য করুন একটা কোটেশনের জন্য আসলে এই একেবারে পুরো বিষয়টা একদম উলটপালট হয়ে আছে, তাই না? আচ্ছা, তাহলে এখন কি আসলো কিনা? অবশ্যই আসলো। এখন বলবেন যে ভাই এটা কিভাবে হলো? এখন আবার এক্সপ্লেন করি, আমরা কি বললাম? যে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল, প্রত্যেকটা টেক্সট এরিয়াকে আমরা এখান থেকে সিলেক্ট করে ফেললাম, করলাম কিনা এতটুকু বিষয়কে? আচ্ছা, তারপরে যেহেতু সমষ্টিগত বিষয় আমরা ফর ইচ লুপের মধ্যে দিলাম। এখন ফর ইচ লুপ প্রত্যেকটার মধ্যেই, মানে এই এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট প্রত্যেকটার মধ্যেই সে চলবে। এখন আমরা বলে দিলাম যে এলিমেন্ট, এই হচ্ছে এলিমেন্ট, এই শব্দটা যে কোনো কিছুই নেওয়া যাবে। এখন আমরা এলিমেন্টকে বললাম যে ভাই তুমি যেহেতু ফর ইচ লুপ চলবেই, তাহলে তুমি তার মধ্যে থেকে আমাদেরকে যে কোনো একটা একটা করে এলিমেন্টকে পাস করে দিবে। আচ্ছা, এখন তাকে আমরা বলে দিলাম যে তুমি যেহেতু একটা একটা করে পাস করে দিচ্ছ, তোমার যে ভ্যালুটা থাকবে, তোমার প্রথমত তার যে ভ্যালুটা আমরা এখানে এমটি পেলাম, তাই না? এখন এই এমটি ভ্যালুটা যেন না থাকে, এই জন্য আমরা কি বলে দিলাম? যে এই যে কোড ডাটা, তাই না? এখানে কোড ডাটা হবে, হ্যাঁ যেটাই হোক কোনো সমস্যা নেই, হ্যাঁ ভেরিয়েবলের নামটা যেভাবে খুশি নেবেন। আচ্ছা, এখানে এই যে কোড ডাটা থাকবে, হ্যাঁ সেই অবজেক্ট থেকে এই ডাটাটা কি করে আনো? এই অবজেক্ট থেকে তোমার ডাটা টাইপটা চেক হও, ডাটা সেটটা এই টাইপ অনুযায়ী সেট হয়ে যাও। এলিমেন্টকে বলে দিলাম যে এলিমেন্ট ডট এই অবজেক্ট থেকে আনো আর কি, হ্যাঁ এই অবজেক্টের এলিমেন্ট ডট ডাটা সেট ডট টাইপ চেক করো। যদি টাইপটা এইচটিএমএল বরাবর হয় তাহলে এইচটিএমএল কে এখানে বসিয়ে দাও, সিএসএস হলে সিএসএস এর কোডটা এখানে বসিয়ে দাও, জাভাস্ক্রিপ্ট হলে জাভাস্ক্রিপ্টের কোডটা এখানে বসিয়ে দাও। এতটুকু বিষয় আশা করি আমি আবার নতুনভাবে এক্সপ্লেন করেছি, এখন আপনাদের বুঝতে এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, এবার লক্ষ্য করুন যে এখানে আমরা 3টা বাটন দেখতে পাচ্ছি প্রত্যেকটা বক্সের জন্য, তাই না? এখন যে কোনো একটা বাটনকে যদি আমরা এখান থেকে ক্লিক করি তাহলে তার যে নেক্সট সিবলিং থাকবে, তাই না? মনে করুন এই বক্সের এই বাটনে আমরা ক্লিক করতে চাচ্ছি, যদি এই বাটনে ক্লিক করি তাহলে নেক্সট সিবলিং সে কি হবে? সিলেক্ট হবে, এটা আমরা চাচ্ছি, তাই না? যদি এটা হয় তাহলে তার নেক্সট সিবলিং হচ্ছে এই টেক্সট এরিয়া, আর এটার জন্য তার নেক্সট সিবলিং হচ্ছে এই টেক্সট এরিয়া, তাই না? মানে কথাটা একটু বুঝুন যে 3টা বাটন আমরা দেখতে পাচ্ছি। তাহলে যেহেতু সমষ্টিগত বিষয় আমরা এখান থেকে আগের মতোই ধরে ফেলি যে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল, এখানে আমরা হ্যাঁ মনে হয় প্রত্যেকটা বাটনের জন্য কোড বিটিএন এইভাবে মনে হয় নিয়েছিলাম, তাহলে 3টা বাটনকে ধরে ফেললাম। এখন ফর ইচ লুপের মধ্যে ছেড়ে দিন। এখন আমরা ফর ইচ লুপের মধ্য থেকে বিটিএন এইভাবে তাকে গেট করতে চাচ্ছি। তাহলে এই লুপ যেহেতু প্রত্যেকটা বাটনের মধ্য দিয়ে যাবে, এখন আমরা বলে দিলাম যে লুপ ভাই তুমি কি করো? তুমি আমাদেরকে এই বাটনের মধ্যে যাকে আমরা ক্লিক করতে চাই তাকে পাস করে দাও। তাহলে বাটন বলতে বিটিএন, তাহলে এই হচ্ছে বিটিএন ডট অ্যাড ইভেন্ট লিসেনার। আশা করি কথাটা বুঝতেই পারছেন, একদম ইজি, বাংলা কথার মতো আসলে একেবারে সহজ।
এখন এখান থেকে কি চাচ্ছি, ক্লিক চাচ্ছি, তাই না? মানে যে কোনো বাটনকে যদি ক্লিক করা হয়, এখন যদি ক্লিক করা হয় তাহলে কি চলবে, একটা এসিনক্রোনাইজ যে ফাংশন, সেই এসিনক্রোনাইজ ফাংশন কিন্তু এখানে চলবে। তাহলে আমরা ফাংশনকে জাস্ট এখানে উল্লেখ করে দিচ্ছি, অ্যারো ফাংশন। হ্যাঁ, এখানে অ্যারো ফাংশনের যে সিনটেক্স তাকে এখান থেকে উল্লেখ করছি। আচ্ছা, এখানে কমা দিতে হবে, ক্লিক যদি হয় তাহলে এই ফাংশন চলবে। এখন প্রশ্ন যে ভাই কেন এসিনক্রোনাইজ ফাংশন কেন চলবে, এখানে উত্তরটা হচ্ছে এই অ্যাসিন যে ফাংশন, এই ফাংশনটা কি করবে, আমরা যেহেতু কপি করব, যেমন ধরুন এখানে 1000 লাইনের, একেবারে সহজ বাংলায় বলি আর কি, এখানে মনে করুন যে এই কোডটা 1000 লাইনের কোড। এখন এই 1000 লাইনের কোড যেহেতু এপিআই মানে ব্রাউজারের যে নিজস্ব এপিআই রয়েছে ক্লিপবোর্ড, এই এপিআই এর মাধ্যমে কি হবে, সেটা কপি হবে। এখন কপি হতে তো সময় লাগবে, সময় লাগবে না? অবশ্যই। এই সময়টার জন্য সে কি করে, প্রমিস রিটার্ন করে। ওকে, মানে মানে প্রমিস বলতে কি, যে কথা রাখে, যে যতক্ষণ সময় লাগে লাগুক, হ্যাঁ আমি তোমার সাথে আছি, এরকম। প্রমিস বলতে তো বাংলা কথাই একটু বুঝুন। প্রমিস বলতে এখানে আমরা কি করি, এটা আসলে এটার বাংলা কি হয় জানি না, যাই হোক মাথায় নেই। প্রমিস বলতে কথা রাখা, এটাই তো, তাই না? সে আমাদের কথা রাখে যে যতক্ষণ না কপি না হচ্ছে ততক্ষণ কিন্তু সে কিন্তু কপি করার চেষ্টাই করে, তাই না? আচ্ছা, এটা কপি করতে তো কিছু না কিছু সময় লাগবে, সেই সময়টা আমরা তাকে দিব। এই জন্য আমরা এখানে এসিন যে ফাংশন, সেই ফাংশনকে এখানে আমরা উল্লেখ করলাম। আচ্ছা, এখন মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়নি। ক্লিয়ার না হলেও সমস্যা নেই, চলুন আমরা নিচের লাইনে চলে আসি। যদি পরের কোড আমরা দেখি তাহলে এই উপরের কোড মানে আগের কোড তখন ইজিলি বোঝা যায় যে আগের কোডটা কেন লেখা হয়েছে। আচ্ছা, তাহলে চলুন আমরা প্রথমে বলেছি যদি এখানে ক্লিক করা হয়, যদি ক্লিক করা হয় তাহলে কি হবে, হ্যাঁ এই যে টেক্সট এরিয়া তাকে আমরা আগে সিলেক্ট করে ফেলবো। তাহলে কিভাবে সিলেক্ট করতে পারি, একটা ভেরিয়েবল নেই, এই ফাংশনের মধ্যেই আমরা এখানে বলবো যে লেট নামটা নিচ্ছি যে টেক্সট এরিয়া, এভাবে নিচ্ছি। হ্যাঁ, লেট টেক্সট এরিয়া ইকুয়াল আমরা বিটিএন ডট মানে এই বাটনের নেক্সট সিবলিং, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারি যে নেক্সট সিবলিং এখান থেকে সিলেক্ট হয়ে যাও, মানে কি এখান থেকে আমরা সিলেক্ট করলাম এই টেক্সট এরিয়াকে, আমরা এখান থেকে কি করলাম, স্টোর করে ফেললাম, যাতে আমরা এখান থেকে কপি করলে মানে এই বাটনে ক্লিক করলে সে যেন কপি হয়। এখন তাকে তো চিনিয়ে দিতে হবে, জাভাস্ক্রিপ্টকে তো চিনিয়ে দিতে হবে যে টেক্সট এরিয়াকে আমরা কপি করতে চাচ্ছি। এখন জাভাস্ক্রিপ্ট প্রশ্ন করবে যে ভাই টেক্সট এরিয়া বলতে তো আমি কাউকে চিনি না। তখন আমরা তাকে বলে দিলাম যে ভাই এই হচ্ছে বাটনের যে নিচের যেই সিবলিংটা থাকবে, নেক্সট সিবলিং যেটা থাকবে সেটাই হচ্ছে টেক্সট এরিয়া। তাহলে তুমি তাকে স্টোর করে ফেলো আগে। আচ্ছা, এখন আমরা তাকে স্টোর করে ফেললাম। এখন কথা হচ্ছে যে আমরা ট্রাই ক্যাচের মধ্যে মানে ট্রাই ব্লক ক্যাচ ব্লকের মধ্যে আমরা এই বিষয়টা উল্লেখ করব। কেন উল্লেখ করছি যে আমরা ট্রাই ব্লকের মধ্যে, আচ্ছা লক্ষ্য করুন, হ্যাঁ এখানে কোডটা আগে দেখুন, আমরা কেন করছি সেটা এক্সপ্লেন পরে করব। এটা আসলে সিম্পল একটা বিষয়। এই ট্রাই ক্যাচের মধ্যে আমরা এখানে দুইটা বিষয়কে একসাথে উল্লেখ করি। হ্যাঁ, এখানে ইরোড যেটা আসবে সেটা যেন ক্যাচের মধ্যে চলে আসে। হ্যাঁ, আচ্ছা অনেক সময় হবে কি যে কোনো ব্রাউজার এটা সাপোর্ট নাও করতে পারে, যে কপি করলে কপি হবে না, তখন যেন সেটা ইরোড না দিয়ে আমরা যেন ইরোডটাকে নিজে থেকেই হ্যান্ডেল করতে পারি। এই জন্যই কিন্তু ক্যাচের মধ্যে আমরা ইরোডটাকে হ্যান্ডেল করে রাখি। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা। মূল কথা এটাই যে ব্রাউজার যেন ইরোড দেওয়ার আগেই আমরা সেই ইরোডটাকে হ্যান্ডেল করতে পারি। এটা হচ্ছে এক কথাই শেষ, যে ব্রাউজার তো আমাদেরকে মানে এই কোড তো আমাদেরকে ইরোড দিতে পারে কিনা, অবশ্যই পারে। এখন এই ইরোডটা যেন আমরা আগে থেকে হ্যান্ডেল করে রাখি, এটার জন্যই কিন্তু আমরা ট্রাই ক্যাচ এটার মধ্যেই মানে এই ব্লকের মধ্যে আমরা কোডগুলো লিখে রাখি। আচ্ছা, তাহলে চলুন কি কোডটা লিখবো, যে আমরা অ্যাওয়েট, হ্যাঁ কেন অ্যাওয়েট এখানে উল্লেখ করবো। আচ্ছা, অ্যাওয়েট লেখার আগে আসলে কি করতে চাচ্ছি সেটা আগে লক্ষ্য করুন। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে নেভিগেটর ডট ক্লিপবোর্ড, আচ্ছা এখানে বলবেন যে ভাই নেভিগেটর এই জিনিসটা আবার কি। এটা হচ্ছে হ্যাঁ ব্রাউজারের নিজস্ব মানে ব্রাউজারকে বোঝানোর জন্য, ব্রাউজার কিভাবে আমাদের কথা শুনবে, কপি টেক্সট, হ্যাঁ পেস্ট, হ্যাঁ এই বিষয়গুলো আমরা কি করব, এই ব্রাউজারকে শুনিয়ে দেওয়ার জন্য এখানে আসলে এই যে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর যেভাবে বলেছি, তাই না, এটা যেমন জাভাস্ক্রিপ্ট বুঝতে পারে যে এটার মানে হচ্ছে এটা, হ্যাঁ আমরা সেম ভাবে ব্রাউজারকে বলে দিলাম যে নেভিগেটর। এখন আমরা এখানে কি করতে চাচ্ছি, ক্লিপবোর্ড, তাই না? তাহলে এই হচ্ছে ক্লিপবোর্ড, এই কথাটার মানে হচ্ছে যে কপি করো। হ্যাঁ, ব্রাউজারকে বলে দিচ্ছি যে ভাই তুমি কপি করো। এখন কাকে কপি করবে এই বিষয়টা আমরা এখন বলে দেব যে রাইট টেক্সট, যেই টেক্সটটা রাইট করা আছে, তাহলে এখান থেকে আমরা এই হচ্ছে রাইট টেক্সট। এখন এটার মধ্যে আমরা পাস করব কাকে, হ্যাঁ এই যে টেক্সট এরিয়ার মধ্যে, এই টেক্সট এরিয়া আবার কোনটা, এই হচ্ছে টেক্সট এরিয়া, তাই না, মানে নেক্সট সিবলিং। তাহলে নেক্সট সিবলিং এর মধ্যে হ্যাঁ যে টেক্সটটা রয়েছে, যে ভ্যালুটা রয়েছে, আমরা জাস্ট এখান থেকে বলে দেই যে ভ্যালুকে কি করে দাও, হ্যাঁ তুমি কপি করে ফেলো। আচ্ছা, সে কিন্তু কপি হবে। এখন আমরা
লক্ষ্য করুন এখানে অ্যাওয়েট উল্লেখ করব। কেন অ্যাওয়েট উল্লেখ করছি? আচ্ছা এখানে আগে লিখি তারপর বলি। এই হচ্ছে অ্যাওয়েট দিয়ে তাকে আমরা এখানে উল্লেখ করলাম। এখন প্রশ্ন করবেন যে ভাই এখানে তো কোনো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ আচ্ছা, আমি আবার এক্সপ্লেন করছি, যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটু স্কিপ করে সামনের দিকে যেতে পারেন। আর আপনারা যারা বিগিনার রয়েছেন, আমি আরেকবার এই বিষয়টাকে একটু এক্সপ্লেন করে যাচ্ছি। আচ্ছা এখানে এই বিষয়টা তো বুঝলেন যে উপরে আমরা এই টেক্সটটাকে কিভাবে এই অবজেক্টের মাধ্যমে কিভাবে এখানে ডিসপ্লে করাতে পারলাম আর কি, সেই বিষয়টা তো এখানে আশা করি যে বুঝতে কোনো অসুবিধা হয়নি। আচ্ছা তারপরে আসুন এই ফাংশনের বিষয়টা। এখানে আমরা তিনটা বাটন দেখতে পাচ্ছি কিনা? আচ্ছা এখন এই তিনটা বাটনকে যে আমরা এখান থেকে মানে সিলেক্ট করব, তাহলে কিভাবে সিলেক্ট করব? ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল দিয়ে আমরা তিনটা বাটনকে এখান থেকে সিলেক্ট করে ফেললাম। এখন লুপের মধ্যে দিব, যেহেতু সমষ্টিগত বিষয়, লুপের মধ্যে যেহেতু লুপটা চলবে প্রত্যেকটা বাটনের মধ্যে, তাহলে যে কোনো একটা বাটনকে আমরা এখান থেকে গেট করতে পারি। তাহলে যে কোনো একটা বাটনকে যদি ক্লিক করি, তাহলে বাটন btn ডট অ্যাড ইভেন্ট লিসেনার যদি ক্লিক করা হয়, তাহলে অ্যাসিঙ্ক যে ফাংশন সেটা চলবে। এখন অ্যাসিঙ্ক ফাংশনটা কেন চলবে? যে ব্রাউজার কি করে, ব্রাউজার কিন্তু বিভিন্ন সময় কপি করলাম কিন্তু সেটা ইরোর চলে আসলো, হ্যাঁ কপিটা ঠিক মতো হলো না, এই যেই বিষয়গুলো সেটা যেন আমরা নিজে থেকে হ্যান্ডেল করতে পারি, এই জন্য হ্যাঁ ট্রাই ক্যাচ এই দুইটা ব্লকের মধ্যে আমরা লিখবো। আচ্ছা এখন কথা হচ্ছে এই ব্লকের মধ্যে যেটা লিখবো, মানে ট্রাই ব্লকের মধ্যে যেটা লিখবো। আচ্ছা তারপরে এখানে একটা কোড মনে হয় বাকি আছে, যে আমরা তারপরে বলে দিলাম যে যেই বাটনকে ক্লিক করা হবে তার যে নেক্সট এলিমেন্ট সিবলিং, মানে এই বাটনের নেক্সট এলিমেন্ট সিবলিং কোনটা, এই লক্ষ্য করুন এই হচ্ছে আমাদের বাটন, তাই না? বাটনের পরেই রয়েছে টেক্সট এরিয়া, আছে কিনা? মানে নেক্সট সিবলিং আর কি, তাই না? আচ্ছা তাহলে তাকে এখান থেকে আমরা কি করলাম, স্টোর করে ফেললাম টেক্সট এরিয়ার মধ্যে। আচ্ছা এখন কথা হচ্ছে ট্রাই ব্লকের মধ্যে আমরা কি লিখি, যেটা আসলে আমরা মানে এক্সাক্ট যেটা আসলে কোড, সেটা যেটা আসলে দেখাতে চাই সেটাই কিন্তু আমরা ট্রাইয়ের মধ্যে লিখি। আর ক্যাচের মধ্যে আমরা কি লিখি, ইরোর লিখি, তাই না? আচ্ছা এখন আমরা অ্যাওয়েট দিয়ে, আচ্ছা অ্যাওয়েট বোঝার আগে আবার লক্ষ্য করুন আমরা কি বললাম, যে নেভিগেটর ডট ক্লিপবোর্ড, মানে আমরা ব্রাউজারকে বোঝানোর জন্য, ব্রাউজারের সাথে কথা বলার জন্য, হ্যাঁ ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ যেটাই বলুন, নেভিগেটর হিসাবে আমরা মানে ব্রাউজারের সাথে কথা বলতে পারি, তাকে আমরা বলে দিলাম যে ভাই হ্যাঁ তুমি কপি করো ক্লিপবোর্ড। হ্যাঁ এখন কাকে কপি করবে, রাইট টেক্সট, এর মধ্যে আমরা এই যেই কি বলবো টেক্সট এরিয়ার যে ভ্যালুটা, টেক্সট এরিয়ার মধ্যে যে ভ্যালুটা, তাকে আমরা বললাম যে তুমি এই যে লেখাটা রাইট টেক্সট সেটাকে কপি করে ফেলো। এখন কিন্তু সে কপি হয়ে গেল। এখন কথা হচ্ছে যে অ্যাওয়েটের মধ্যে কেন বললাম, অ্যাওয়েট যদি আমরা এখানে না দিতাম তাহলে কিন্তু অ্যাসিঙ্ক এখানে এই ফাংশনটা উল্লেখ করতাম না। এখন মনে হয় পরিষ্কার বুঝলেন? হ্যাঁ যদি আমরা এখানে অ্যাওয়েট না ব্যবহার করতাম নয়তো কিন্তু এখানে আমরা অ্যাসিঙ্ক এই ফাংশনটা উল্লেখ করতাম না। আচ্ছা এখন প্রশ্ন যে ভাই কেন আমরা অ্যাওয়েট ব্যবহার করলাম? মনে করুন যে আপনাকে বলা হচ্ছে এই হচ্ছে একটা ফাংশন, তাই না? আমরা এখান থেকে মনে করুন এটা হচ্ছে একটা ফাংশন, তাই না? আচ্ছা আমরা এখান থেকে আপনাকে বলা হচ্ছে ফাংশনের নাম হচ্ছে চা বানানো। হ্যাঁ হ্যাঁ এখানে আমরা চা বানানো একটা ফাংশন উল্লেখ করলাম। এখন ফাংশনের এটা হচ্ছে প্রথম বন্ধনী, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বন্ধনী, তাই না? আচ্ছা এখন ফাংশনের মধ্যে আপনাকে বলা হয়েছে যে তুমি চা বানাও। আচ্ছা রিয়েল লাইফে কিভাবে কি করি, চা বানাতে গেলে কি করতে হয়, চা আগে বানাতে হয়, তারপরে চাকে তৈরি করতে হয় চিনি দুধ দিয়ে, তারপরে চাকে সার্ভ করতে হয়। এই তিনটা বিষয় মনে করুন, আমি এইভাবে উদাহরণটা দিচ্ছি। আচ্ছা এখন চা বানানোর জন্য, এখানে চা বানাতে গেলে কি হয়, মানে চা হওয়ার জন্য এখানে কিন্তু পানি গরম হওয়া লাগে, ফুটতে হয়, তাই না? চা পাতি দিতে হয়। এটা টোটাল মিলিয়ে 10 মিনিট সময় লাগে কিনা, 10 মিনিটের মতো মনে করুন যে সময়টা লাগে। আচ্ছা সার্ভ করতে সময়, এটা হচ্ছে সবার নিচের ধাপ। তারপরে চা দুধ দিয়ে চিনি দিয়ে এটা যখন বানাবেন, এটা মনে করুন যে 1 মিনিট বা 2 মিনিট সময় লাগে, তাই না? আচ্ছা তারপরে চা সার্ভ করতে মনে করুন যে 1 মিনিট সময় লাগে, তাহলে 10 2 1 মানে চাটা বানাতে 10 মিনিট। আচ্ছা এখন যদি বলা হয় যে চা না বানিয়েই আপনি সার্ভ করুন, তাহলে কি সেটা সম্ভব? মানে তখন কি চাটা খাওয়া যাবে? যে আমি দিয়ে দিলাম চা আগুন মানে চুলায় দিয়ে সাথে সাথে আপনাকে সার্ভ করে দিলাম, তখন কি সেই চাটা খাওয়া যাবে? যাবে না। এই জন্যই আমরা অ্যাওয়েট ব্যবহার করেছি। আমরা অ্যাওয়েটকে বলেছি যে ভাই মানে এটার মানে হচ্ছে এটা, বাংলা কথায় বুঝুন, বাংলা কথায় বুঝলে পরে কোডের যে মান, কোডের যেই মানে মূলত উদ্দেশ্য সেটা পরে বুঝতে পারবেন। আমরা এই অ্যাওয়েটকে বলেছি যে ভাই তুমি মানে এটাকে যদি আমরা এই যে চা বানানো, এটাকে যদি আমরা বলে দেই যে অপেক্ষা করুন, আমরা যদি এখানে বলে দেই যে অপেক্ষা করুন, মানে চা হওয়া না পর্যন্ত, চা ফুটন্ত না হওয়া পর্যন্ত, লিকার গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এই যে অপেক্ষা করুন এই বিষয়টাই হচ্ছে অ্যাওয়েট। মানে কি, এটা কপি না হওয়া পর্যন্ত, কোনটা
কোনটা, এই টেক্সটটা যদি 1000 লাইনের কোড থাকে, এই কোডটা কপি না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যখন অপেক্ষা করা মানে যখন সম্পূর্ণ কাজ হয়ে যাবে, যখন চা বানানো হয়ে যাবে, তখন সেটা চিনি দিয়ে দুধ দিয়ে মিশান, তারপরে সার্ভ করুন। মানে এক এক করে, হ্যাঁ। জাভাস্ক্রিপ্টকে আমরা এটা বলে দিলাম যে যতক্ষণ না কপি না হচ্ছে ততক্ষণ কি করো, ততক্ষণ কি করো, ততক্ষণ অপেক্ষা করো। তারপরে আমরা এখান থেকে বলতে পারি, পরের লাইনটা দেখুন, একটু স্কিপ করে যাই। এখানে আমরা উল্লেখ করেছি যে তখন মানে যখন আমরা ক্লিক করব, হ্যাঁ, তখন এই বাটনের ক্লাস লিস্ট অ্যাড হবে সাকসেস নামে, আর ইনার টেক্সটটা পরিবর্তন হবে। এখন এই ক্লাসের মধ্যে কি লেখা আছে একটু লক্ষ্য করুন। সিএসএস ফাইলে চলে আসলাম, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা আছে। এখন যদি ক্লিক করি, এটা তো কপি হওয়ার কথা ছিল। আচ্ছা, এখানে আমরা মনে হয় কিছু ভুল করেছি। আমরা এই ক্লাস নেমকে মনে হয় নেওয়া হয়নি, এখানে কপি বিটিয়ান এইভাবে মনে হয় ছিল, কপি, হ্যাঁ, হাইপেন বিটিয়ান এইভাবে। আচ্ছা, এখন লক্ষ্য করুন তো, যখনই আমরা এখানে ক্লিক করব কপি, এখানে ক্লিক করব কপি, এখানে ক্লিক করব কপি, হলো কিনা? অবশ্যই হলো। আচ্ছা, এখন আমরা ক্যাচ যেই ব্লকটা রয়েছে, এই ব্লকের মধ্যে আমরা চাই যে ইরোরটাকে হ্যান্ডেল করতে, তাহলে সিম্পলি এখানে একটা অ্যালার্ট দেখাতে চাই, তাহলে এই হচ্ছে অ্যালার্ট, আমরা ইরোরের মধ্যে উল্লেখ করে দিলাম। একেবারেই সহজ একটা বিষয়। এখন লক্ষ্য করুন, এখানে ক্লিক করি কপি, এখানে ক্লিক করি কপি, এখানে ক্লিক করি কপি, তিনটাই কপি। এখন কি আমরা চাই যে তিনটাই কপি থাকবে, মানে এইভাবে দেখাবে? আমরা এইভাবে চাই না, আমরা চাই যে এটা 2 সেকেন্ড পরে 3 সেকেন্ড পরে এটা যেন আবার ভ্যানিশ হয়ে যায়, মানে ক্লাস লিস্ট রিমুভ হয়ে যায়, এই বিষয়টা চাই। আচ্ছা, তার আগে লক্ষ্য করুন তো, এটা তো আমরা পারবোই। এটা কিভাবে করব? এটা আমরা সেট টাইম আউটের দ্বারা করব, তাই না? আচ্ছা, এখন এটাকে রিফ্রেশ দিই। আচ্ছা, আমরা এই মনে করুন সিএসএস এর কোডটাকে কপি করতে চাচ্ছি, এখানে ক্লিক করুন কপি, তাই না? এখন এখানে আমরা পেস্ট করি, কপি হলো কিনা? অবশ্যই হলো। এখানে আমরা মনে করুন যে এইচটিএমএল এর কোডটাকে কপি করতে চাচ্ছি, তাহলে কপি, এখানে পুরো বিষয়টাকে রিপ্লেস করে দিন। এইচটিএমএল এর কোডটা কপি হলো কিনা? অবশ্যই হলো। একদম সহজ কিনা? একদমই সহজ। কিন্তু এখন আমরা সেট টাইম আউটের যে ব্যবহারটা সেটা দেখব। তাহলে এই ব্লকের মধ্যেই তো, তাই না? ক্যাচের মধ্যে তো জাস্ট আমরা ইরোরকে হ্যান্ডেল করব, আর এই ট্রায়ের মধ্যেই তো আমরা সবকিছু উল্লেখ করবো, তাই না? তাহলে এই ট্রায়ের মধ্যে আমরা এখানে উল্লেখ করতে পারি যে সেট টাইম আউট। এই সেট টাইম আউটের মানে সিনট্যাক্সটা কেমন? প্রথম বন্ধনী, আবার প্রথম বন্ধনী, হ্যাঁ। এখন ইকুয়াল গ্রেটার দেন দিয়ে দ্বিতীয় বন্ধনী। আচ্ছা, এখন দ্বিতীয় বন্ধনী দিলেই হবে না, এখানে কমা দিয়ে আমরা মনে করুন যে 2 সেকেন্ড পরে তাকে ভ্যানিশ করতে চাচ্ছি। তাহলে কাকে ভ্যানিশ করতে চাচ্ছি? বিটিএন ডট ক্লাস লিস্ট ডট রিমুভ করতে চাচ্ছি, তাহলে বিটিএন ডট ক্লাস লিস্ট ডট রিমুভ সাকসেস, যে ক্লাসটা থাকবে তাকে রিমুভ করে দাও, আর বিটিএন ডট ইনার টেক্সটটা আবার পরিবর্তন করে দাও, কপি। একটু পরে দেখুন 2 সেকেন্ড পরে, এই তো চলে গেল কিনা? অবশ্যই। এখানে কপি, 2 সেকেন্ড পরে, এই তো। তাহলে আশা করব আজকের ক্লাস থেকে আপনারা কিছু না কিছু নিতে পেরেছেন। যদি তাই মনে হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর প্রতিনিয়ত আপনাদের মাঝে এইভাবে ভিডিওগুলো উপস্থাপন করে যাব। আর এক একটা ভিডিও রেকর্ড করতে, সেটা এডিট করতে, এক্সপোর্ট করতে দেখা যায় একটু পরিশ্রমের ব্যাপার স্যাপার থাকে। যদি মনে করেন যে আমার এই পরিশ্রম আপনাদের কোনো না কোনো কিছু মানে শেখাচ্ছে, নিতে পাচ্ছেন, আপনারা অবশ্যই সাপোর্ট করতে কোনোভাবেই ভুলবেন না। তো এই পর্যন্তই, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।